আজকে আমরা নতুন এক্সপেরিমেন্ট করব। আজকে এক্সপেরিমেন্টের নাম হচ্ছে রেজিস্ট্যান্স টু ডিগ্রেডেশন অফ স্মল সাইজ কোর্স এগ্রিগেট বাই অ্যাব্রেশন অ্যান্ড ইমপ্যাক্ট অফ লস অ্যাঞ্জেলাস মেশিন। আজকের এগ্রিগেটটা রেজিস্ট্যান্স টু ডিগ্রেডেশন। ডিগ্রেডেশন মানে কি? ক্ষয় হওয়া, তাই না? জি স্যার। অফ স্মল সাইজ কোর্স এগ্রিগেট, আমরা কোর্স এগ্রিগেট এর ক্ষয় কতটুকু, মানে ক্ষয় প্রতিরোধ ক্ষমতা কতটুকু সেটা দেখবো। রেজিস্ট্যান্স টু ডিগ্রেডেশন, ক্ষয় প্রতিরোধ ক্ষমতা অফ স্মল সাইজ কোর্স এগ্রিগেট, ছোট কোর্স এগ্রিগেট গুলা বাই অ্যাব্রাশন। অ্যাব্রাশন মানে কি? ঘর্ষণ। আর ইমপ্যাক্ট মানে কোনটা বলতো? মানে স্যার প্রেসার। হঠাৎ করে অল্প সময়ের জন্য যে লোডটা প্রযুক্ত হয় সেটা হচ্ছে যে ইমপ্যাক্ট অফ দ্য লস অ্যাঞ্জেলাস মেশিন। একটা মেশিন আছে, আমরা ছবিতে যে মেশিনটা দেখতেছি সেই মেশিনের মাধ্যমে আমরা এটা টেস্ট করব। নরমালি যেসব এগ্রিগেট গুলা হেভি লোডে থাকে তার খুব ইমপ্যাক্ট কোথায়? আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারে কোথায় ইমপ্যাক্ট হয় বলতো? স্যার যেখানে কলামে স্যার। কলামে না, যেখানে হঠাৎ করে কোনো লোড হয়। কলামে কি হঠাৎ করে কোনো লোড আসে? বড় কোনো লোড আছে? এগুলা নরমালি হয় তোমার ব্রিজের এক্সপোজ রোডে, যেখানে হচ্ছে গাড়িটার চাকাটা ধাক্কা লাগে, হঠাৎ করে ধাক্কা লাগে। হ্যাঁ, যেমন জি স্যার। হঠাৎ করে ট্রেনের নিচে তো হয় ট্রেন। জি স্যার, হ্যাঁ স্পিড ব্রেকারে হঠাৎ করে গাড়িটার ধাক্কাটা বেশি লাগে। তারপর হচ্ছে প্লেন নাকি স্যার এরোপ্লেন। ট্রেন স্যার ট্রেন। ট্রেনে তো এখানে তো এখানে কি কোর্স গ্রেড ইউজ করা হয় ট্রেনের নিচে না। ওকে স্যার। এটা হচ্ছে তোমার এরোপ্লেনে। হ্যাঁ, ইয়া বিমানবন্দর গুলোতে যেখানে হচ্ছে রানওয়েতে, যেখানে হচ্ছে প্লেন ওঠানামা করে, সেই সব জায়গায় কি প্লেনটা হঠাৎ করে নামে না, সেই জায়গায় হচ্ছে কি তোমার ইমপ্যাক্টটা বেশি হয়। তো যেখানে হঠাৎ করে বেশি, নরমালি এই অ্যাভারেশন টেস্টটা করা হয় যদি এগ্রিগেট গুলা তোমার ব্রিজের এপ্রোস্টোর ইউজ করা হয় বা তোমার ইয়াতে ইউজ করা হয়, রানওয়েতে। আরেকটা আছে অ্যাব্রাশন, যেটা সেটা আসলে ক্ষয়ের ব্যাপার। আবার মনে করো ওই যে আমরা যদি রাস্তাঘাটে ইউজ করি, যেমন পিচ। হ্যাঁ, পিচে ইউজ করা হয় যখন এগ্রিগেট গুলো ইউজ করা হয়, যখন গাড়ি চাকা যখন যায় তখন কি হয়, এগ্রিগেট গুলো একটার সাথে আরেকটা ঘর্ষণে পড়ে না। মানে পিচের নিচে যদি রাস্তাতে এগ্রিগেট গুলো কি একটা নিচে একটা ফ্রিকশনে আসে বা অ্যাব্রাশন আসে, সেই যে অ্যাব্রাশন এটার জন্য কি আলটিমেটলি ক্ষয় হয়। কারণ ঘর্ষণের ফলে যদি এগ্রিগেট গুলো ক্ষয় হয়ে যায়, হ্যাঁ, তাহলে তো সেটা ইউজ করা যাবে না, তাই না? যে যদি মনে করো ইউজ ক্ষয় তো হবে সবকিছু, কিন্তু ক্ষয় হওয়ার একটা লিমিট। তো আমরা এই টেস্টের মাধ্যমে আমরা মেইন টার্গেট হচ্ছে, আমি রাফলি যদি বলি, আমরা একটা এই যে অলরেডি একটা ড্রাম দেখতেছি, তাই না? ড্রামের মতো অংশ না মেশিনে? এই ড্রামের ভিতর এটার মধ্যে ওই যে একটা অংশ দেখতেছো, ইয়ে আছে, মুখ আছে বা ওপেনিং এর একটা অংশ আছে। একটা পাশ দিয়ে এটা খোলা হয়, এটা খুলে এটার ভিতরে হচ্ছে তোমার এটা ঘুরে। ড্রামটা সবচেয়ে বড় হচ্ছে ড্রামটা ঘুরতে পারে। হ্যাঁ, এই ড্রামের ভিতরে আমরা ইয়ে দিব, তোমার কি যে বলে এগ্রিগেট গুলো দিব। এগ্রিগেটের সাথে অনেকগুলা ইয়া দিয়ে দিব, লোহার বল দিয়ে দিব। লোহার বল আর এগ্রিগেট দিয়ে এটা ঘুরাবো, মেশিন দিয়ে ঘুরাবো। ঘুরাইলে কি হচ্ছে, দুই ধরনের কাজ হবে। একটা হচ্ছে এগ্রিগেট গুলো নিজেদের মধ্যে ঘর্ষণ হবে, আবার লোহার বল গুলোকে এটার উপর পড়বে। হ্যাঁ, লোহার বল গুলো যখন পড়বে তখন হচ্ছে ইমপ্যাক্ট হবে, আর এগ্রিগেট গুলো নিজের মধ্যে অ্যাব্রেশন। তো আমরা নরমালি যেটা কয় 500 বার ঘুরানো হয় মেশিনটা। যখন তোমরা অলরেডি ডিপার্টমেন্টে দেখছো অনেক জোরে আওয়াজ হয় ডিপার্টমেন্টের মাঝে, তাই না? স্যার এখানে একটা কোশ্চেন আছে স্যার। আমরা তো স্যার মানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের লোড করব, মানে ইমপ্যাক্টের যে লোডটা, হ্যাঁ, এটা রানওয়েতে এক ধরনের হবে, স্ট্রিট ব্রেকারে এক ধরনের হবে, এবং কি আপনার যে বড় বড় যে রোডে যেটাতে ওইটাতে এক ধরনের হবে। তো স্যার এটাতে ভেরিয়েশন করবে। তো মেশিনে কি স্যার এখানে আমরা কি ওই লেভেল পর্যন্ত লোড নিতে পারবো কিনা স্যার? না, টেস্ট এটা হচ্ছে একটা জেনারেল টেস্ট। হ্যাঁ, যে আমরা যখন যদি মনে করো এখানে আমাদের নরমাল এগ্রিগেট গুলো দেখা যাচ্ছে 30% গুঁড়া হয়ে যায়। হ্যাঁ, তুমি যদি দেখো এটা রানওয়ে, এটা হেভি রানওয়ে, তাহলে তুমি চিন্তা করবে যে এখানে 15% গুঁড়া হইলে আমি ইউজ করবো। আর মনে করো এটা নর্মাল রানওয়ে বা বিল্ডিং, দেখা যাচ্ছে আমার 40% গুঁড়া হইলে সমস্যা নেই। হ্যাঁ, টেস্টিং প্রসিডিউর একই থাকবে, ফোর্স একই থাকবে। হ্যাঁ, বাট হচ্ছে কি তুমি যে জায়গায় ইউজ করবে সেই জায়গায় রিকোয়ারমেন্টটা ভিন্ন হবে। বিল্ডিং যেসব ম্যাটেরিয়ালস গুলো বিল্ডিং এ ইয়ে করবা সেগুলোতে 40% গুঁড়ো হলে কোনো সমস্যা নেই, বুঝছো? রানওয়েতে দেখা যাচ্ছে কি, বুঝি নাই। হ্যালো, আচ্ছা যাই হোক,
তো আমাদের লিমিটটা হবে কত পার্সেন্ট এটা গুঁড়া হয়ে যায়। গুঁড়া হয় কিভাবে? আমাদের নির্দিষ্ট একটা চালনি থাকবে নাম্বার 12 এর, ওই চালনি দিয়ে পাস হয়ে গেলে এগ্রিগেট গুলো যদি ওই চালনি দিয়ে পাস হয়ে যায় তাহলে সেগুলো আমরা গুঁড়া বলি। ওকে, জি স্যার। ওভারঅল টেস্টের একটা ধারণা পাওয়া গেছে। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আর ইয়ে কথা আর একটু ওভারঅল একটু বলি, যদি আমার এগ্রিগেট গুলো বেশি বড় হয়ে থাকে তাহলে আমি বল বেশি লাগবে। এগ্রিগেট গুলো যদি আর একটু ছোট হয়ে থাকে তাহলে বলের সংখ্যা ভিন্ন হবে। হ্যাঁ, এগ্রিগেট গুলো স্যার সাইজের এখানে তো উপর, বললেন স্যার স্মল এগ্রিগেট স্যার। স্মলের মধ্যে তো ভাগ আছে তাই না? ওকে স্যার, বুঝছি স্যার। স্মল তো তুমি বাইরে কি বেশি করে সাইজ। পাথরের চিপটি ভাঙলে অবজেক্টিভ যদি করি একই কথা, যে টু অ্যাসেস দ্য রেজিস্ট্যান্স টু অ্যাব্রাসিভ এন্ড ইমপ্যাক্ট ওয়্যার অফ অ্যান এগ্রিগেট বাই মিনস অফ লস অ্যাঞ্জেলস অ্যাব্রেশন। এটা হচ্ছে অবজেক্টিভ। কিন্তু অবজেক্টিভ গুলো কি তোমাদের আবার ভাইবার সময় জিজ্ঞাসা করা হয়? এটা যেহেতু ল্যাব, সব অবশ্যই ভাইবা হবে। ভাইবাতে সবগুলো এক্সপেরিমেন্টের অবজেক্টিভ টাইটেলে একদম ভালোভাবে বুঝতে করতে হবে। ইন্ট্রোডাকশন আমরা বলতে পারি কি আছে, apart from the testing areas with respect to its resistance to wear or degradation, it is important to test for aggregate to use for roads and floor surfaces subject to heavy traffic. আমরা এটা বুঝতে অলরেডি বলে ফেলছি, রোড এবং যেসব হেভি ট্রাফিক থাকে ওইসব এগুলো দরকার। The test method covers a procedure for testing size of aggregates smaller than 1.5 inch for resistant to degradation using Los Angeles machine. The test has been widely used as an indicator of the relative quality of the or competence of various sources of aggregate having similar mineral composition. এটা দেখো, আমরা নরমালি দেখি যে পাথর, সবগুলা পাথরই কি আমার, এখন আমরা যদি কোনো প্রজেক্টে বলি যে এখানে আমাদের পাথর ব্যবহার করতে হবে, হ্যাঁ, তাহলে এখন পাথরের মধ্যে কি অনেক কোয়ালিটির পাথর আছে, ভালো খারাপ পাথর আছে, তাই না? জি স্যার। তাহলে এই পাথরটা কোনটা ভালো খারাপ কিভাবে বুঝবো? সেটা হচ্ছে আমার যেই জিনিসটা বেশি ক্ষয় হয়ে যাবে, লস এঞ্জেলস মেশিনে যেটা বেশি ক্ষয় হয়ে যাবে সেটা কি খারাপ পাথর। জি স্যার। আবার যেটা কম ক্ষয় হবে সেটা হচ্ছে কি ভালো ভালো পাথর। পাথর। আর সো আমরা এটা একটা বুঝতে পারবো, তাই না? আদারওয়াইজ তো আমাদের স্যার কোনো উপায় নেই। আরেকটা কোশ্চেন ছিল স্যার, আপনি বললেন স্যার যে আমাদের স্যার ইমপ্যাক্ট মানে ঘর্ষণ যেটা, ওইটা স্যার, হ্যাঁ ঘর্ষণ যেটা, ঘর্ষণ মানে ইমপ্যাক্ট ঘর্ষণ না, ইমপ্যাক্ট হচ্ছে হঠাৎ করে ফোর্স আসলে যেটা, অ্যাব্রেশন যেটা হ্যাঁ স্যার, অ্যাব্রেশন। অ্যাব্রেশন যেটা ওইটা স্যার মানে ডিগ্রেডেশন যেটা, এটা হয় স্যার মানে একটার কারণে একটা। কিন্তু স্যার রোডের ভিতরে যে আমরা কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ইউজ করি ওইখানে স্যার এনভায়রনমেন্টাল অনেক ইফেক্ট থাকে, ওই কারণে তো স্যার ক্ষয় হতে পারে স্যার, ওইগুলা কি হইতে আমরা? পারে, সেটা তো কেমিক্যাল টেস্ট, সেটাও করা হইতে পারে, সেটা দেখে না, আমরা ফোর্সে টেস্ট করতেছি, ঠিক আছে? ওকে স্যার। আমরা তাহলে বুঝবো কি সব যেটার লস কম হবে, অর্থাৎ যেটা কম গুঁড়ো হবে সেটাই কি সবচেয়ে ভালো ম্যাটেরিয়াল, তাই না? এটা আমরা নরমালি, হ্যাঁ কম গুঁড়ো হলে, যা বেশি গুঁড়ো হয়ে গেলে তো সমস্যা, তাহলে স্ট্রাকচার বেশি গুঁড়ো হয়ে যাবে। এই এবং এই স্ট্যান্ডার্ডটা হচ্ছে আমরা এসটিএম স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্টস অফ C131, হ্যাঁ, আমরা এই রেফারেন্স স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড আমরা রাফলি তো আমরা ইচ্ছা মতো টেস্ট করতে পারবো না, এইটা স্ট্যান্ডার্ডের আন্ডারে করতে হবে, তাই না? Aggregates undergo substantial wear and tear throughout their life, তাই না? পুরো লাইফ ধরে কি কত ঘর্ষণ এবং টান অনেক কিছুর মাঝে যায়। আর তারা কি মোটামুটি একটা হচ্ছে ক্রাশিং এর বৃদ্ধি হবে। ক্রাশিং অলরেডি এগ্রিগেটেড ক্রাশিং রেজিস্ট্যান্স কি আমরা কিভাবে বের করব? কংক্রিট বানাইয়া তারপরে সেটা বের করতে পারি, বা এগ্রিগেট নিয়ে একটা পাত্রের মধ্যে যে কোনো একটা ইয়ার মধ্যে, তোমার যে কোনো একটা পাত্রের মধ্যে বা সিলিন্ডারের মধ্যে এগ্রিগেট নিয়ে তারপরে তার মধ্যে চাপ দেই, সে কতটুকু গুঁড়ো হবে সেটা হচ্ছে ক্রাশিং, তাই না? ক্রাশিং হচ্ছে সে কতটুকু গুঁড়ো হবে, এটা কিভাবে করা হয়? নরমালি ফোর্স অ্যাপ্লাই করা হয়। দেখা যাচ্ছে কি মনে করেন সিলিন্ডারে, বুঝতে পারছো, একটা স্টিলের সিলিন্ডার নিলাম, নিয়ে তারপরে এগ্রিগেট দিয়ে ভরে এলাম, তারপরে ফোর্স দিলাম, ফোর্স দেওয়ার সাথে সাথে কি এগ্রিগেট গুলো গুঁড়ো হইতে থাকবে বা ক্রাশিং হইতে থাকবে, যে এবং কি ক্রাশিং হওয়া মানে কি এগ্রিগেট গুলো চাপতে থাকবে বা ভলিউমটা কমতে থাকবে, যেটার ভলিউম সবচেয়ে কম কমবে সেটাই কি ভালো। ডিগ্রেডেশন এন্ড ডিসইন্টিগ্রেশন ফ্রম অ্যাসোসিয়েটেড অ্যাক্টিভিটিস ইনক্লুডিং, এই সহজ কথা হচ্ছে আমরা এটা অনেকবার দরকার, তাই না? এখন অনেক ক্ষেত্রে যে স্টক পাইলিং মানে কি সাইডে অনেক সময় জমাট বাঁধানো হয়, তাই না? মনে করো আমি এখন সাইডে পাথর রাখবো, পাথর রাখতে রাখতে 3 চালাতে 4 তলার উপর পর্যন্ত উঁচু করে ফেলবো। আমি যদি
পাথরগুলো যদি নিজেদের ওজনের নিচে ভেঙে যায়, অর্থাৎ একদম নিচের পাথরটা যদি উপরে 40 ফিট ওজনের পাথর না রাখতে পারে তাহলে তো সমস্যা, তাই না? এগুলা দেখবো আসলে সে কতটুকু লুট নিতে পারে। অ্যাপ্রেশন এন্ড কম্পেকশন করতে গেলেও কি গ্রিড গুলো নিজের মধ্যে ইয়া হয়, অ্যাব্রাশন হয়, তাই না, ঘর্ষণ হয়। আর আমাদের সবচেয়ে বেশি হচ্ছে যে আমাদের এই রোডের ক্ষেত্রে হচ্ছে কি এগ্রিগেট গুলার কাজ হচ্ছে কি, আমাদের রোডের মেইন কাজ হচ্ছে এগ্রিগেট গুলা নিচে সাবগ্রেডে কি লুটটা ট্রান্সফার করে দেয়, তাই না? একটা যখন গাড়ির চাকা যায়, গাড়ির চাকা গেলে কি লুটটা একটা একটা লাইন বরাবর পড়ে বা একটা পয়েন্ট বরাবর পড়ে। আমাদের রোডের ম্যাটেরিয়ালস গুলোর কাজগুলো হচ্ছে কি, আমি তো ডাইরেক্ট সাধারণ মাটির উপর দিয়ে যদি আমি গাড়ির চাকাটা চালাই তাহলে দেখা যাচ্ছে কি মাটিটা গর্ত হয়ে যায়, অর্থাৎ কি আমার লুটটা নিতে পারে না। তো আমাদের আলটিমেটলি তো আমি তাই বলে তো পৃথিবীর উপর থেকে মাটির উপর থেকে চলে যেতে পারবো না, তাই না? মাটি লোড, তাহলে আমাদের কাজ হচ্ছে হচ্ছে মাটির উপর লোডটা কমাই ফেলা। এটা অলরেডি তোমরা জানো যে লোড ডিস্ট্রিবিউট করি, তাই না? অন্যভাবে বলি যে আমাদের মনে করো এটা একটা গাড়ির চাকা। এখন মনে করো এটা এখান দিয়ে যদি আমি সরাসরি যদি মাটির উপর দিয়ে গাড়ির চাকাটা চলে, মাটিটা কি লোড নিতে পারে না, ক্র্যাক করে। তো আমরা যেটা করেছি কিছু ভালো, এখানে কিছু কি ভালো এগ্রিগেট দিয়ে দিই, তাই না? তাতে কি হয়, লোডটা একটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। হ্যাঁ, একটা ডিস্ট্রিবিউট হয়ে যায়। লোডটা ডিস্ট্রিবিউট হয়ে গেলে কি এখানে স্ট্রেসটা কমে যায়, যেটা কি নিচের মাটিটা নিতে পারে, তাই না? আলটিমেটলি হচ্ছে আমরা স্ট্রেসটা এমন ভাবে ডিস্ট্রিবিউট করে দিব যাতে কি মাটিটা নিতে পারে। পৃথিবীর উপর থেকে আর ওঠা সম্ভব না, তাই না? এটাই। This is important tool to measure the hardness of aggregate that are recommended for highway projects. এটা নরমালি বিল্ডিং এর ক্ষেত্রে কম করা হয়, তারপরে করা হয় যে এগ্রিগেট গুলো কেমন কোয়ালিটি, কিন্তু হাইওয়ে প্রজেক্টের জন্য এটা দরকার। চোখে দিকে বোঝা না। বিল্ডিং এর ক্ষেত্রে নরমালি দেখা যায় এগ্রিগেট গুলো যত কালো হয় ততই কি ভালো হয়, বা বুঝে যেটা বা যেটার ওজন বেশি সেটাই কি তত ভালো পাত্র বুঝে যায়। বাট হাইওয়ের ক্ষেত্রে এই টেস্টটা না করলে আমাদের সমস্যা হবে, কারণ হচ্ছে যখন গাড়ি যাবে তখনই কি ঘর্ষণ হবে, এবং এর মধ্যে এবং কি হাইওয়ে থেকে আমার এগ্রিগেটের চারপাশে কি আমার বিটুমিন থাকে, তাই না? এখন বিটুমিন থাকে, এখন যদি ঘর্ষণের ফলে একটা একটা এগ্রিগেটের সাথে একটা এগ্রিগেটের ঘর্ষণের ফলে বিটুমিন লেয়ারটা উঠে যায়, বা এগ্রিগেটের চারপাশ থেকে বালি উঠে যায়, লেয়ার উঠে যায়, তাহলে কি আমার বিটুমিন লেয়ারটাও কি ফেল করবে। আচ্ছা, এখন লস এঞ্জেলস মেশিনে যে আমাদের আসলে কি কি ফ্রিকশন হয় আমরা যদি একটু ডিপে পড়ি, এখানে আমাদের যে যে লস গুলা ইউজ করা হয় সেগুলো যদি আমি বলি তাহলে হচ্ছে আমাদের 4 ধরনের টেস্ট হয়েছে একই লস এঞ্জেলস মেশিনে। যদি আমরা এক্সপেরিমেন্ট করি 4 ধরনের লস হয়, 4টা লস 4 ধরনের টেস্ট হয়েছে, সেটা হচ্ছে এট্রিশন, অ্যাব্রাশন, ক্রাশিং এন্ড ইমপ্যাক্ট। ওকে, একদম যদি ভালো করে বলি, এট্রিশন হচ্ছে বাই ফ্রিকশন বিটুইন দ্য এগ্রিগেট পার্টিকেলস। এগ্রিগেট পার্টিকেলস এর মধ্যে যে ফ্রিকশন সেটাকে আমরা একদম যে স্পেসিফিক বলি সেটা হচ্ছে কি এট্রিশন। অ্যাব্রাশন যেটা হচ্ছে একদম রোডের মতো যেটা, সেটা হচ্ছে কি তোমার স্টিল বল এবং এগ্রিগেট গুলোর মধ্যে ফ্রিকশন যেটা, সেটা হচ্ছে অ্যাব্রাশন। যেমন রোডের মধ্যে কি আমার চাকা এবং কি এগ্রিগেটের মধ্যে ঘর্ষণ হয়, সেটার মতো হচ্ছে কি অ্যাব্রাশন। আর ক্রাশিং হচ্ছে কি হিটিং। ক্রাশিং যেটা হচ্ছে এটা চাপ দেয়া, তাই না? চাপ হচ্ছে যখন আমরা হিটিং দ্য ওয়ালস অফ দ্য টেস্টিং মেশিন। এখন মনে করো এখানে আমার এগ্রিগেট গুলো আছে, এখানে কি আমার স্টিল বলটা আছে, তাহলে কি একটা চাপ প্রয়োগ করা হয়, সেটা হচ্ছে ক্রাশিং। সবগুলো মোটামুটি একই, ক্রাশিং এবং অ্যাব্রাশন কাছাকাছি। তারপরে হচ্ছে কি এটা ক্রাশিং, যখন এটা ক্রাশিং মানে কি কম্প্রেশনের মতো লোড, আর ইমপ্যাক্ট হচ্ছে ড্রপ অফ স্টিল চার্জেস অন দা এগ্রিগেট। তো আমাদের যখন প্রশ্ন করা হবে আমাদের লস এঞ্জেলস মেশিনে অ্যাকচুয়ালি কি কি ঘটে, হ্যাঁ কি কি টেস্ট হয়ে যায় একসাথে, তাহলে আমরা এটা একসাথে অ্যাব্রাশনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একদম যদি স্পেসিফিক চাই সেটা হচ্ছে এট্রিশন এবং এট্রিশনটা কি স্যার কখনটা স্যার? এট্রিশন হচ্ছে যখন এগ্রিগেট গুলা নিজেদের মধ্যে ঘর্ষণের ফলে যা ঘটে লস হয় সেটা হচ্ছে এট্রিশন। ওকে স্যার, বুঝছি। অর্থাৎ পাথরে পাথরে ঘর্ষণের ফলে যেটা লস হবে সেটা হচ্ছে এট্রিশন বা ইটের গুঁড়া ইটের গুঁড়া। এখানে যখন আমি যখন লস এঞ্জেলস মেশিনে সবগুলো ম্যাটেরিয়ালস দিব তখন কি সবগুলো একটা সাথে একটা ঘর্ষণ খাবে না? পাথর নিজের সাথে নিজেও ঘর্ষণ খাবে, আবার কি বলের সাথে ঘর্ষণ খাবে, ওয়ালের সাথে ঘর্ষণ খাবে, তাই না? বা পাত্রের গায়ের সাথে ঘর্ষণ খাবে। বুঝছো?
একটা ভিডিও দেখাতে পারলে ভালো ছিল তোমাদের। এসব ভিডিও গুলো তো অনেক ভালো হতো যাই হোক, স্যার। আমরা তো ল্যাবে ইনশাআল্লাহ টেস্ট করবোই। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ ঈদের পর। আমি নরমালি বললাম না শুরুতে যে আমরা অনেকগুলো এগ্রিগেট নিব, নিয়ে অনেকগুলো এগ্রিগেট নিয়ে কি করব, এই মেশিনটাতে দিব, তাই না? স্যার এই মেশিনে দিব, এই মেশিনে দেওয়ার পর যেটা করব আমরা সেটা হচ্ছে এরা এগুলো ঘোরাবো। ঘোরার পরে কি এই গ্রেড গুলা নিজেদের মধ্যে ধাক্কা লাগবে, মেশিনে দিকে এই যাবে। গ্রেড গুলা পাত্রের দেয়ালের মধ্যে ধাক্কা লাগবে, আবার স্টিলের যে বলগুলো দেবে সেই বলগুলোর সাথেও কি ধাক্কা লাগবে। বলগুলো আবার কি কখনো কি আমার কখনো কখনো কি এগ্রিগেটের সাথে ঘুরবে, আবার কখনো কি এটার উপর ঘুরে পড়বে। একটু করে তোমার একটা ফিগার দেখলে ক্লিয়ার হয়ে যাবে কিভাবে স্যার টাকা মেশিনটা কি স্যার আমরা মানে হাতে ঘুরাবো না, নির্দিষ্ট কোনো স্পিড আছে স্যার? অ্যাব্রেশন। অ্যাব্রেশন তো আমরা অলরেডি পড়ে ফেলছি যে ইজ দ্য মেজার অফ রেজিস্ট্যান্স to degradation of non-mass aggregate. Non-mass of coarse aggregate of standard grading resulting from a combination of action including abrasion and grinding in the rotating steel drum. এটা হচ্ছে আসলে একই কথা যে আমাদের দিক কতটুকু ক্ষয় হলো কার জন্য, রোটেশনের জন্য। অর্থাৎ আমার এট্রিশন এবং অ্যাব্রেশনের যেটা যা ক্ষয় হলো তাই হচ্ছে অ্যাব্রেশন। আর টাফনেস ইজ দ্য প্রপার্টি অফ ম্যাটেরিয়াল টু রেজিস্ট ইমপ্যাক্ট। ইমপ্যাক্টটাকে ইমপ্যাক্ট রেজিস্ট্যান্স করার যে ক্ষমতা সেটা হচ্ছে টাফনেস। ডিউ টু দ্য ট্রাফিক লোডস দ্য এগ্রিগেটস আর সাবজেক্টেড টু the pounding action or impact, and there is a possibility of aggregate breaking into smaller pieces. The road aggregate therefore should be enough to resist fracture under sudden impact. যে একটা হচ্ছে যে অ্যাব্রেশন হচ্ছে কি আসলে ক্ষয় হওয়া যায়, অর্থাৎ একটা এগ্রিগেটের চারপাশের যে লেয়ারটা মানে পাথরটা একটা এক এক লেয়ার বাই লেয়ার বালি ওঠা, মানে সহজ কথা হচ্ছে পাথর থেকে ক্ষয় হয়ে বালি ওঠা, সেটা হচ্ছে অ্যাব্রেশনের কারণে। আর ইমপ্যাক্টের কারণে যেটা হয় পাথরটা কি দুই টুকরো হয়ে যায়, অর্থাৎ ফ্র্যাকচার হয়ে যায়, পাথরের মধ্যে কি দুই টুকরো হয়ে যায়। তো এই টেস্টের জন্য আমরা যদি অ্যাপারেচার গুলো বলি সেটা হচ্ছে আমাদের সিপ লাগবে। কারণ হচ্ছে আমরা এগ্রিগেট গুলো কি সাইজে আছে, এগ্রিগেট গুলার সাইজের উপর নির্ভর করে কি আমাদের সিপ দিতে হবে। সো আমাদের ফার্স্ট দরকার হচ্ছে সিপ লাগবে। তারপরে কতটুকু পাথর এগ্রিগেট নিয়েছি সেটার জন্য কি আমাদের ব্যালেন্স লাগবে। আর চার্জ আসলে হচ্ছে স্টিল বল গুলো, আমি যে স্টিল বল গুলো বলতেছি সেগুলোই। the charge shall be consist of steel sphere averaging approximately মোটামুটি এক সমস্ত 32/27, মানে কি মোটামুটি 1 ইঞ্চি, তাই না? বা 1 ইঞ্চি থেকে একটু বেশি, তো মোটামুটি 2 ইঞ্চির কাছাকাছি, তাই না? 2 ইঞ্চি তো হয় কত তোমার 50 মিলিমিটার, এটা হচ্ছে 46.8 মিলিমিটার ইন ডায়ামিটার। এন্ড প্রত্যেকটার ওজন হবে 390 থেকে 445 গ্রামের মধ্যে, মানে হাফ কেজি থেকে একটু কম হবে। the charge depending upon the grading of the test sample shall be frozen. এখানে দেখো আমি শুরুতে বলতেছিলাম যে আমাদের এগ্রিগেট গুলো সাইজের উপর নির্ভর করে আমরা কয়টা বল দেব, স্টিলের বল কয়টা দেব। এক একটা স্টিলের বলের ডায়ামিটার হচ্ছে 46.8 মিলিমিটার, অর্থাৎ সবগুলো হচ্ছে বল, বলের তো একটা ডাইমেনশনের দরকার ডায়ামিটার। আর যেহেতু স্টিলের বল এবং এগুলোর ওজন হচ্ছে 390 থেকে 445 গ্রাম। এখন আমাদের বল কয়টা দিব, এগ্রিগেট গুলো যদি বেশি বড় হয়ে থাকে তাহলে বলের সংখ্যা বাড়বে। এখানে দেখো আমাদের 4 ধরনের এগ্রিগেট সম্ভব, বা আমাদের যে এগ্রিগেটটা দেবে সেটা হচ্ছে আমরা একটা গ্রেডিং এ ফেলাবো যে কোন গ্রেডে পড়ে। আমরা একটু পর দেখবো গ্রেডিং থেকে এ গ্রেড যদি হয়ে থাকে তাহলে আমরা 12টা বল দিব। যদি এগ্রিগেট গুলো বেশি বড় হয়ে থাকে তাহলে কি 12টা বল দিব, তারপরে আরেকটু বড় ছোট হয়ে থাকলে 11টা বল দিব। হ্যাঁ, বি গ্রেড সি গ্রেড হলে 8টা বল এবং ডি গ্রেড হলে 6টা বল দিব। স্টিলের বল কয়টা দিব, যত বল দিব কি ততই কি আমার এটা ফোর্স করবে বা অ্যাব্রেশন এবং ফ্রিকশনের ইমপ্যাক্টের মান বেশি হবে। ওয়েট কত? এখন আমরা জানি যে একটা বলের ওজন কত 390 থেকে 445 গ্রাম। তাহলে কতটুকু ওজন হয়, এটা নরমালি দেখা যাচ্ছে কি 12টা বল নিলে ওজন কি 5 কেজির কাছাকাছি চলে আসে। একটা বল যেহেতু 445 গ্রাম, 12টা বল নিলে কি 5 কেজির কাছাকাছি, 11টা বল নিলে 4.5 কেজি। এগুলা দেখতে হবে না, ওজনটা বলের সংখ্যা রাখতে পারলে মনে রাখতে হবে।
আচ্ছা, এখন হচ্ছে লস এঞ্জেলাস মেশিন যেটা আমরা ইউজ করব সেটা ডাইমেনশন, তো এটারও কি একটা স্ট্যান্ডার্ড ওয়ে আছে। এটা আসলে কি একটা শুরুতে বলছিল দিস মেশিন শ্যাল কনসিস্ট অফ হলো স্টিল সিলিন্ডার, একটা হচ্ছে কি হলো স্টিল সিলিন্ডার অলরেডি দেখছো তোমরা, যেটা ঘুরে বলছিলাম, ক্লোজ at ends having an inside diameter of 28 প্লাস মাইনাস 0.2 ইঞ্চি, আমরা ইঞ্চিতে মনে রাখি 28 ইঞ্চি, ডায়ামিটার হচ্ছে 28 ইঞ্চি, ইনসাইড লেন্থ অফ 20 ইঞ্চি। তাহলে আমাদের এই যে হলো সিলিন্ডার সেটার ভিতরকার লেন্থ হবে কত, 20 ইঞ্চি এবং ডায়ামিটার হবে 28 ইঞ্চি, এবং এটা দুই পাশে কি এক্সিসের সাথে হরিজন্টালি থাকবে, যেটা কি আমার কি করতে হবে, আমার এটা রোটেট করতে পারবে এবং এটা কি মোটামুটি সমান্তরাল থাকবে। টলারেন্স ইন স্লোপ অফ 1 ইন 100 ইঞ্চ, অর্থাৎ আমার যদিও এটা কি আমরা যে জায়গায় বসাই লস এঞ্জেলস মেশিনটা যদিও স্লোপে থাকে, তাও কি আমার স্লোপটা প্রতি 100 ইঞ্চি থেকে 1 ইঞ্চির বেশি হতে পারবে না। আর এন ওপেনিং ইন কভার শ্যাল বি প্রোভাইডেড, কভার একটা কি ওপেনিং থাকবে যেটা দিকে আমরা বোল্টের ওপেনিংটা কি বোল্টের মাধ্যমে খুলতে পারবো এবং বন্ধ করতে পারবো, এবং সেই সেটার ভিতরে কি আমরা সেই ওপেনিং দিয়ে কি আমরা চার্জ এবং কি এই গ্রেড গুলো দিব, এবং কভারটা অবশ্যই কি ডাস্ট টাইট হতো। এ সুইটেবল ডাস্ট টাইট শ্যাল বি ডিজাইন টু মেইনটেইন দ্য সিলিন্ডার কন্ট্রোল অফ দ্য ইন্টেরিয়র সারফেস। এটা সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট সেটা দেখো, আমাদের এই যে ভিতরে একটা সিলিন্ডার আছে, স্টিল সিলিন্ডার, a removable steel shelf extending in the full length of the cylinder and providing inward 3.5 inch, অর্থাৎ সিলিন্ডারের ভিতরে একটা ইনওয়ার্ড সেলফ থাকবে। হ্যাঁ, সিলিন্ডারটা পুরোটা কি একদম পিওর সিলিন্ডার হবে না, ভিতরে কি একটা সেলফ থাকবে, যে সেলফের ওজন হচ্ছে কত 3.5 ইঞ্চ। সেলফ গুলা আর ফিগারটা দেখলে বুঝতে পারবো। এখানে দেখো তোমাদের সেলফ, এখানে এই ফিগারটাকে ভালো করে খেয়াল করো। এখানে দেখছো এই সিলিন্ডারের ভিতরের কথা চিন্তা করি, ভিতরে পুরোটাই কি সিলিন্ডার, বাট এই বরাবর আমার দেখা যাচ্ছে একটা 3.5 ইঞ্চি বা 3 ইঞ্চির মতো এক্সটেন্ডেড অংশ আছে। এই এক্সটেন্ডেড অংশটা সবচেয়ে বেসিক যে কাজ, সেই কাজটা হচ্ছে যখন আমার এই জিনিসগুলো ঘুরবে, যখন সিলিন্ডারটা ঘুরবে তো আলটিমেটলি পুরোটাই ঘুরবে, রোটেট করবে, বাট কখনো কখনো আবার আমাকে এই যে এই এক্সটেন্ডেড অংশের মধ্যে কি পাথরগুলা আর আটকে যাবে, তাই না, এবং স্টিলের বলগুলো হচ্ছে কি এই জায়গায় আটকে হঠাৎ করে নিচের দিকে পড়বে, মানে এই অংশটা যখন উপর হবে এটার মধ্যে ধাক্কা খাবে, স্টিলের বলগুলো ধাক্কা খাবে, ধাক্কা খাওয়ার ফলে কি হচ্ছে ইমপ্যাক্ট হবে আবার ক্রাশিং হবে। স্টিলের বলগুলো মানে অনেক ওজন না, অনেক বুঝে নাই, একটু জোরে বলো। স্টিলের বলগুলা কি অনেক ওজন, তাই না? স্টিলের ওজন 1/2 কেজি করে রাখি। স্টিলের বলগুলো যখন এখানে মনে করে এগ্রিগেটের সাথে ঘুরতেছে, এখানে এগ্রিগেট গুলো জমা হইলো, হ্যাঁ, মনে করো ঘুরতে ঘুরতে এই জায়গায় এগ্রিগেট গুলো আছে, হ্যাঁ, এখন এখানে যদি আবার স্টিলের বলটা এটার উপরে পড়ে তাহলে কি ক্রাশিং হবে না, চাপ একটা চাপ প্রয়োগ করতে পারবে। আবার মনে করো ঘুরতে ঘুরতে স্টিলের বলটা উপরে উঠে গেল, মানে এই অংশটা উপরে উঠে গেছে, একসময় তো এই অংশটা কি উপরে উঠে যায়, একসময় সিলিন্ডারের কন্ডিশন কি এরকম হবে না, যেহেতু রোটেট করে একসময় এক্সটেন্ডেড অংশটা কি উপরে থাকবে, তাই না। তো দেখা যাচ্ছে যে এগ্রিগেট গুলো ঘুরতে 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 বলটা ঘুরতে ঘুরতে যদি এই জায়গায় চলে আসে তো এখানে একটা ধাক্কা খাবে, তাই না, এখানে ধাক্কা খেয়ে বলটা কি সরাসরি নিচে পড়ে যাবে, বলটা কি সব সিলিন্ডারটা যতই জুড়ে ঘুরুক বলটাকে এটা সিলিন্ডারের সাথে সাথে ঘুরতে পারবে না, এক্সটেন্ডেড অংশ ধাক্কা খেয়ে কি নিচে পড়ে যাবে, নিচে পড়ে গেলে কি আমার ইমপ্যাক্টটা হবে। নর্মালি যদি সিলিন্ডারটা একদম স্মুথ হতো, এই অপশন না থাকতো, তাহলে কি এগ্রিগেটের সাথে সাথে কি চার্জ গুলা দ্যাট ইজ স্টিল বল গুলো ঘুরতে কোনো ইম্প্যাক্ট হতো না, বাট এটা থাকার ফলে কি স্টিলের বলটা ঘুরতে ঘুরতে হঠাৎ করে এটা ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে আবার নিচে পড়ে যাবে, তাহলে কি ইম্প্যাক্ট টেস্টটা হবে। ওকে।
টেস্ট টেম্পারেচার যেটা হচ্ছে আমাদের এটা 20, হ্যাঁ, যখন আমরা স্যাম্পলটা তৈরি করব ড্রাইং টেম্পারেচার এগ্রিগেট যখন তৈরি করবো এর আগে কি করতে হবে, যখন এগ্রিগেট গুলো সাইড থেকে আনবো তখন কি অলরেডি কিছু বালি লেগে থাকবে, গুঁড়া লেগে থাকবে, সেগুলা হচ্ছে কি আগে পরিষ্কার করতে হবে। এগ্রিগেট গুলো যখন স্যাম্পল প্রিপেয়ার করবো তখন এগ্রিগেট গুলো কি এনে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে কি আমাদের 110°C 110 +-5° কি সেটা শুকাইতে হবে, ঠিক আছে, যাতে পানিটা না থাকে। একটা হচ্ছে পানি শুকাই ফেলবো, আর একটা সেটা হচ্ছে একটা পানি শুকাই ফেলবো, আর একটা হচ্ছে প্রথমে ময়লাগুলো পরিষ্কার করবো তারপর শুকাই ফেলবো। এখন এটা হচ্ছে আরেকটা বড় ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের এগ্রিগেট গুলোর কি অবস্থা। এগ্রিগেট যদি এগ্রিগেট গুলো আমার এরকম থাকে, এগ্রিগেট গুলো তো আমাদের সকল সাইজের থাকবে তাই না, বাট আমাদের যে এগ্রিগেট গুলো যাই থাকুক আমাদের কোন একটা গ্রেডিং এ ফেলাইতে হবে, এ বি সি ডি। এগ্রিগেট গুলো যদি প্রায় সব গ্রেডেরই থাকে, হ্যাঁ, অর্থাৎ 37.5 মিলিমিটার পাসিং, 25 মিলিমিটার রিমেনিং, এখানে সবগুলো দেখো এটা হচ্ছে পাসিং রিমেনিং, মানে এই এগ্রিগেট গুলো হচ্ছে কি কিছু এগ্রিগেট 25-এ আটকে যাবে কিন্তু 37.5-এ কি পাস হয়ে যাবে, আর কিছু হচ্ছে কি 25-এ পাস হয়ে যাবে আবার কি 19-এ আটকে যাবে। So, এই এই সিপ গুলো আমাদের ল্যাবে দরকার হবে, আমাদের সবগুলো সিপি ল্যাবে দরকার আছে। তো আমাদের টার্গেট হবে সবাই শুরুতে এ গ্রেড করা, অর্থাৎ এই চার ধরনের এগ্রিগেট নেয়। আমাদের টার্গেট হচ্ছে তাহলে কি আমরা প্রথমে এই যে দুইটা চালনি নিব, প্রথম যে দুইটা চালনি নিব এই দুইটা চালনির এই অবস্থা হবে যে আমরা উপরে দিব 37.5, নিচে দিব 25। এইটার ওপেনিংটা বড়, সেটা হচ্ছে দুইটা চালনি নিয়ে কাজ করবো 37.5, আর নিচে যে চালনিটা দিব সেটা হচ্ছে 25। তো এই অবস্থায় যে এগ্রিগেট গুলো দিব, এখন যে এগ্রিগেট গুলো আমি এটার মধ্যে দিব, যে এগ্রিগেট গুলো 37.5 দিয়ে পাস হবে সেগুলোকে এখানে আসবে, আবার যেগুলো 25-এ পাস হবে সেগুলো চলে যাবে। তাহলে থাকবে কোনগুলা, থাকবে হচ্ছে যেগুলো 37.5-এ পাস কিন্তু 25-এ রিমেনিং সেগুলো থাকবে, তাই না। আমাদের টার্গেট হবে এই ধরনের এগ্রিগেট নিব 1250 গ্রাম। আবার হচ্ছে আমরা আরেকটা নিব হচ্ছে তোমার 25-এ পাস, 19-এ রিমেনিং, তো এখানে একটা 19 যদি দিয়ে দিতে পারি তাহলে এইখানে থাকে এগ্রিগেট, এখানে এরকম নিব কত আবার 1250 গ্রাম। তো এই চার ধরনের এগ্রিগেট নিব, চার ধরনের এগ্রিগেট নিলে কি আমার এ গ্রেডিং পূর্ণ হবে, ঠিক আছে। তাহলে আমাদের গ্রেড করা চারটা, এ গ্রেডও করতে পারি, বাট সাইটে যদি আমার এ না থাকে দ্যাট ইজ কি বাবা এই 37.5 আর 25 এগুলো না থাকে, এগুলো নর্মালি থাকে না, হ্যাঁ, তাহলে আমরা কি বি গ্রেড করবো। বি গ্রেডের অবস্থা তো আমাদের এখানে দেখে আছে যে 19-এ পাস, 12.5-এ পাস হচ্ছে 2.5 কেজি বা 2500 গ্রাম, আর 12.5-এ পাস 9.5-এ আটকানো হচ্ছে 2500 গ্রাম, এইভাবে। তো এর সিমিলারলি সি বা ডি আমরা যে কোনো একটা গ্রেডে নিতে পারি। বুঝা গেছে, এই গ্রেডিংটা ক্লিয়ার তোমাদের। গ্রেডিংটা বুঝা গেছে। জি স্যার। তাহলে আমাদের নরমালি আমরা অলরেডি দেখে ফেলছি, এ গ্রেড হলে আমরা বল দিতে হবে বেশি তাই না, 12টা, বি গ্রেড হলে 11টা বল দিব, সি গ্রেড হলে 8টা বল দিব, আর ডি গ্রেড হলে 6টা বল দিব। তো ল্যাবে যখন তোমাদের এগ্রিগেট দিবে তখন তোমাদের চিন্তা করতে হবে যে কোনটা করলে তোমাদের সুবিধা, অর্থাৎ কোন গ্রেডিংটা বের করতে পারলে তোমাদের তাড়াতাড়ি হবে, তাই না। তো আমরা শুরুতে কি যখন অ্যাকচুয়াল ফিল্ডে টেস্ট করবো বা ল্যাবে টেস্ট করবো, তো শুরুতে কি আমরা এগ্রিগেট গুলা ধুবো তাই না, এগ্রিগেট গুলো ধুয়ে ফেলবো, ধুয়ে এটাকে 110°-তে শুকাবো। ধুবো কারণ কি অলরেডি দেখা যাচ্ছে এগ্রিগেটের গায়ের সাথে আমি চোখে দেখবো না বা দললে বুঝতে পারবো যে কিছু কি গুঁড়া গুঁড়া বালি আছে অন্য এগ্রিগেটের ইয়ে গুঁড়া গুঁড়া, সেগুলো তো আসলে ফেলুন না তাই না। ফেলুন হবে কোনগুলো, যেগুলো লস এঞ্জেলেস মেশিনে চালানোর পর যেগুলো ছোট হয়ে যাবে সেগুলো হচ্ছে ফেলুন। তারপরে বলের সংখ্যা দিব, তারপর দিব, তারপর হচ্ছে রোটেট করবো। এখন রোটেট কত করবো, আমি বলছিলাম যে 500 বার, নর্মালি 500 বার রোটেট করা হয়, এবং কত রেগুলেশনে 30 to 33 আরপিএম। আরপিএম মানে কি, রেগুলেশন পার মিনিট, অর্থাৎ লস এঞ্জেলেস মেশিনটা প্রতি মিনিটে ঘুরতে হবে কত 30 থেকে 33 বার, মানে প্রতি 2 সেকেন্ডে একবার কি একটা ফুল ঘূর্ণন সম্পন্ন করতে হবে, এরকম আমি 500 বার ঘুরাবো।
500 বার ঘুরাইলে কি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ওরা বলে যে 500 বার ঘুরাইতে হবে। কারণ আমার ল্যাবে যদি আমি 500 বার ঘুরাই, আরেকজনের ল্যাবে যদি আরেকজন 550 বার ঘুরায়, আরেকজন 600 বার ঘুরায়, তাহলে কি আমার রেজাল্ট গুলা কি কম্পারিজন করা যাবে না। তো সবাইকে একই রকম ঘুরাইতে হবে, এই জন্যই হচ্ছে কি স্ট্যান্ডার্ডের দরকারটা। এবং স্পিডটাও কি অনেক বড় ফ্যাক্টর, যত জোর স্পিড হবে তত বেশি কি ফেলিওর হবে। যখন আমরা ঘুরাই ফেলবো এইগুলা, তারপর হচ্ছে এই আমাদের ইয়াতে সিলিন্ডারের একটা ওপেনিং থাকবে, সেগুলাতে বোল্ট গুলা খুলে কি আমরা সবগুলা বের করে হচ্ছে আমরা এগুলাতে ওজন নিব, সরি ওজন তো আগে নিয়ে নিব, সেগুলো হচ্ছে কি আমরা নাম্বার 12 সিপ, দ্যাট ইজ কি 1.7 মিলিমিটার সিপ দিয়ে চালবো। 1.7 মিলিমিটার সিপ দিয়ে চালবো, সেই চালার পর দেখা যাবে যেগুলা 1.7 মিলিমিটার ইয়া দিয়ে পাস হয়ে গেছে সেগুলো হচ্ছে আমরা লস বলবো, যে অনেক ছোট হয়ে গেছে সেগুলা লস। আমরা তো কতটুকু মনে করো এটা হচ্ছে আমাদের সহজ। তাহলে আমরা কি করবো, 500 বার ঘোরাবো, 30 থেকে 33 আরপিএম এ 500 বার ঘোরাবো, ঘোরাইয়া কি এগ্রিগেট গুলো বের করবো। বের করে আমাদের টার্গেট হচ্ছে যেগুলো হচ্ছে 1.7 মিলিমিটার সিপ দিয়ে পাস হয়ে যাবে সেটা হচ্ছে তোমার কি লস। বাট সমস্যা যেটা প্র্যাকটিক্যাল ফিল্ডে হয়ে থাকে, আমি যদি বের করেই এগ্রিগেট গুলো বের করে আমি সিপ দিয়ে চালতে থাকি, দেখা যাচ্ছে কি অনেকগুলো ম্যাটেরিয়ালস কি আমার 1.7 মিলিমিটার আটকে যাবে, ঠিক আছে বড়গুলো, কিন্তু অনেক সময় দেখা যায় কি যে আমার 10 মিলিমিটার একটা এগ্রিগেটের গায়ে 0.1 মিলিমিটার একটা এগ্রিগেট কি লেগে থাকে, তাই না? ময়লার মতো লেগে থাকে একটা এগ্রিগেটের গায়ে, আরেকটা এগ্রিগেট বড় এগ্রিগেটের গায়ে গুলো কি ছোটগুলো যেগুলো হচ্ছে কি 1.7 মিলিমিটার পাস হয়ে যেত, কিন্তু কি দেখা যাচ্ছে বড় এগ্রিগেটের গায়ে কি ময়লার মতো লেগে আছে। এই সমস্যাটা করার জন্য, দূর করার জন্য যেটা করা হয় স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে সবাই প্রথমে যেগুলা বের হবে সেগুলা একবার চালনি দেওয়া হবে, হ্যাঁ 1.7 মিলিমিটারে, তারপর হচ্ছে একবার পানিতে চুবানো হবে, পানি দিয়ে ভিজানো হবে। পানি দিয়ে ভিজালে হচ্ছে কি যেগুলো একদম গুঁড়া সেগুলা কি পরিষ্কার হয়ে যেতে পারবে, তাই না? তারপরে আবার চালনি করা হবে। তো এখন দেখো পানি দিয়ে যদি আমি ভিজাই তাহলে কি একদম গুঁড়া গুলা কি চলে গেল, তাহলে কি আমি 1.7 মিলিমিটার দিয়ে যেগুলো পাস হবে সেগুলো আসলে অ্যাকচুয়াল মেজারমেন্ট আমি পাচ্ছি না। আমি যেটা পাবো সেটা হচ্ছে কি পানিতে ভিজানোর পরে যে এগ্রিগেট গুলো রয়ে গেছে, মানে 1.7 মিলিমিটার যেগুলো রিটেন করা বড় এগ্রিগেট গুলো আছে সেগুলো আমি ওজন নিব। মনে করো আমি 5 কেজি করছি, মনে করো এ গ্রেডিং, হ্যাঁ এ বা বি তে এ বা সি যে 5 কেজি এগ্রিগেট নিছি, মানে 5000 গ্রাম এগ্রিগেট নিছি। নেওয়ার পরে মনে করো শুরুতে আমি 1.7 মিলিমিটার দিয়ে চাললাম, দেখা গেল কি আমার 1 কেজি চলে গেছে, মানে 1000 গ্রাম চলে গেছে, তাহলে কত 4 কেজি আছে, তাই না? মনে করো আমার 4 কেজি আমার সিবি 1.7 মিলিলিটার সিবি কি 4 কেজি আটকেছে। এই 4 কেজি কিন্তু আমার ফাইনাল রেজাল্ট না, মানে আমি এখন বলতে পারবো না যে টোটাল লস 1 কেজি। এই 4 কেজি কি আবার ধুইতে হবে, ধুইলে দেখা ধুইয়া তারপর আবার শুকাবো, তাহলে হচ্ছে মনে করো আরো 100 গ্রাম চলে গেল ময়লা হিসেবে। 4 কেজির সাথে ময়লা হিসেবে 100 গ্রাম ছিল, আর 100 গ্রাম চলে গেল, তাহলে দেখা যাচ্ছে 1100 গ্রাম। তারপরে যদি আমি 3900 গ্রাম পাই তাহলে হচ্ছে কি আমার 1100 গ্রাম লস। বুঝতে পারছো? আর নরমালি আমরা ল্যাবে যেটা করব তোমাদের সাথে সেটা হচ্ছে আমরা প্রথমে চালনি দিয়ে নাম্বার 12 সিপ বা 1.7 মিলিমিটার দিয়ে চালনি দিয়ে দিব, তারপর যেগুলা লস হয়ে যাবে সেটাই হচ্ছে লস। এখন মনে করো আমাদের 1000 গ্রাম লস হচ্ছে, তাহলে কত পার্সেন্ট লস? 20% লস, তাই না? এটি আমাদের এই ইয়াতে এই এক্সপেরিমেন্টের রেজাল্ট, যে কত পার্সেন্ট লস হচ্ছে, মানে কত পার্সেন্ট না 1.7 মিলিমিটার এর সিপের দিয়ে পাস হয়ে গেছে। ওকে, তো এতটুকুই আমাদের মেইন অংশ। তো যখন ডাটা শিট করবো তখন তোমাদের নাম বসাবা, আইডি বসাবা, এখানে পাস সিপ সিপ সাইজ পাসিং, সিপ সাইজ রিটেনিং ম্যাটেরিয়াল, সেখানে সবগুলোতে কি 1200 এ গ্রেড করলে সবগুলোতে 1200, গ্রেডিং অফ ম্যাটেরিয়াল এ গ্রেড বা বি গ্রেড যেটা আছে, নাম্বার অফ স্টিল ইউজ আমরা জানি অলরেডি কয়টা দিব, তারপর হচ্ছে ওয়েট রিটেন অন নাম্বার 12 সিপ, নাম্বার 12 সিপে যেই ওজনটা রয়ে যাবে সেইটারই আমরা কি সেটাই কি ভালো বলবে। আর বাকিটা মনে করো টোটাল হচ্ছে আমি 5 কেজি নিলাম, নাম্বার 12 সিবি কি মনে করো 4 কেজি রয়ে গেল, তাহলে নষ্ট হলো কত 1 কেজি, তাই না? 1 কেজি, তাহলে লস হচ্ছে 20%। সহজ কথা হচ্ছে W1 মাইনাস W2, অর্থাৎ
শুরুতে কতটুকু ম্যাটেরিয়ালস দিলাম আর কতটুকু রিটেইন করলো কতটুকু, তাহলে এই দুটো পার্থক্য কি আসলে টোটাল কতটুকু নষ্ট হলো, তাই না? এটাকে 100% কনভার্ট করে এটাই ক্যালকুলেশন। এই এক্সপেরিমেন্ট তেমন ক্যালকুলেশন নাই। ওকে, আর অ্যাসাইনমেন্ট কোশ্চেন আছে 3টা, এগুলা তোমরা যে কোনো ভাবে ইয়ে করে কালেক্ট করে নেবে। ওকে, অ্যাসাইনমেন্ট কোশ্চেন আমি করে দিলে আবার সমস্যা, বুঝতে পারছো তো? তাহলে তোমরা কাটাকাটি করে দেবে। ওকে, এই পর্যন্ত। এখন বলো কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আমরা কিন্তু সবাই ল্যাব এক্সপেরিমেন্ট করবো, ঠিক আছে? আমি ল্যাব এক্সপেরিমেন্টটাকে আমি পরীক্ষা নিচ্ছি না। ওকে স্যার। তো ল্যাবের যেটা মানে যে দেখতে পারি নাই আকাঙ্ক্ষাটা রাখার দরকার নেই, বুঝছো? ল্যাবে সবগুলো ইনশাআল্লাহ করবো তোমরা সবাই। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, কার ঈদের পরে তোমাদের সাথে দেখা হবে, হ্যাঁ? ঈদের আগে ক্লাস নিব না, বুঝা গেছে। আসসালামু আলাইকুম। ওকে স্যার, আসসালামু আলাইকুম।